আসসালামু আলাইকুম ছাত্রীরা, সবাই আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সব কিছুদিন পর পর কলেজে দেখা হয়, খুব ভালোই লাগে। তো সবাই অবশ্য ঠিকমতো আসার চেষ্টা করবা। তোমাদেরও যেরকম আমাদের দেখলে ভালো লাগলে, কলেজে গেলে ভালো লাগবে, আমাদেরও সেরকম ভালো লাগে। তো যাই হোক, তো আমাদের পড়াটাও একটু সেইভাবে আমরা চালা যাচ্ছি, যদিও সরাসরি পারছি না। কিন্তু এইভাবেই মোটামুটি আমরা এখন এটাতে ইউজড হয়ে গেছি। শুধু তোমরা না, একটা ছোটো নার্সের বাচ্চারাও কিন্তু এটাতে এখন অভ্যস্ত। ওরা ঘুম থেকে উঠে ট্যাব নিয়ে বা মোবাইল নিয়ে বসবে বা ল্যাপটপ নিয়ে বসবে, ক্লাস চলে যাচ্ছে। তো ওরাও এটাতে অভ্যস্ত হয়ে গেছে, তোমরাও হয়ে গেছো। তো এখন সেই জন্য তোমাদের এভাবে আমাদের সব কিছু চালিয়ে যেতে হবে। যাই হোক, তোমরা কি শিশুর বিকাশের ধারা পড়তে পড়তে হয়রান হয়ে যাচ্ছ? আমি কিন্তু আজকে এই বিকাশের বাকি যে কয়টা আছে ওগুলো আজকে শেষ করে দেব। হ্যাঁ, তা আমরা গত ক্লাসে পড়েছিলাম শিশুর বিকাশের ধারা, হ্যাঁ, বিকাশের অনুমান সাপেক্ষ এগুলো পড়েছিলাম। তা আজকে আমরা চলো তাহলে আজকে পড়াটা শুরু করে দেই। হ্যাঁ, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বিকাশ ধারা অনুমান বৈশিষ্ট্য সম্পূর্ণ। আচ্ছা, তাহলে এখন আসো কি বলছে, বিকাশ ধারা অনুমান বৈশিষ্ট্য সম্পূর্ণ। আসলে বিকাশ ধারা শুধু অনুমানযোগ্য নয়, এর কি হচ্ছে, কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিদ্যমান বা মানসিক শারীরিক বিকাশের পূর্ব নির্দেশনাই দান করে, আগের থেকে অগ্রিম দান করে। তো এগুলোই হচ্ছে আমাদের এই বিকাশের অনুমান সাপেক্ষ। এই নিয়ে বিভিন্ন সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানী বিভিন্ন রকম মত প্রকাশ করেছেন। তো এর মধ্যে শিশু মনোবিজ্ঞানী এলিজাবেথ হারলক 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছে। কী করছে? শিশু বিজ্ঞানী এলিজাবেথ হারলক 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছে। এখন 5টি বৈশিষ্ট্যগুলো কি কি? একটা হচ্ছে বিকাশের ধারায় সাদৃশ্য, বিকাশের ধারা সাধারণ থেকে বিশেষ ধাবিত হয়, সকল বিকাশ চলমান। তারপর হচ্ছে শিশুর ভিন্ন ভিন্ন অংশ ভিন্ন ভিন্ন হারে বর্ধিত হয়। তারপর হচ্ছে বিভিন্ন বিকাশের মধ্যে সহজ সম্পর্ক রয়েছে, এরকম এগুলো বলেছে উনি। আচ্ছা, তাহলে এখন আসো বিকাশের, আমি এই কয়টা কি তোমাদের সংক্ষেপে আমি আলোচনা করছি, তোমরা এগুলো বই থেকে ডিটেলস পড়ে নিবা। বিকাশের ধারা সাদৃশ্য। বিকাশের ধারা সবার জন্যই কিন্তু আসলে মোটামুটি কি একরকমই, একভাবেই কিন্তু সবাই একইভাবে বিকাশটা বন্ধ হচ্ছে, একইভাবে বাড়তেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা ভিন্নতা লক্ষ্য করি, সবার একরকম বর্ধন বা বিকাশ হয় না। মানে এক স্তর থেকে অন্য স্তর একই রকম বিকাশের নমুনা অনুসরণ করে সবাই ধাপে ধাপে যাচ্ছে। যেমন প্রত্যেক শিশু প্রথমে বসতে শিখে, তারপর দাঁড়াতে শিখে, তারপর হাঁটতে শিখে, ক্রমান্বয়ে এটা সবার ক্ষেত্রে একই রকম, তাই না? শিখে আবার কেউ ধরো মানে সবাইকে অনুসরণ করে। তো এইভাবেই আবার কোনো কোনো শিশু আস্তে আস্তে যখন একটু বর্ধনটা হবে, সে চারকোনা ছবি আঁকতে পারে, গোলাকৃতি আঁকতে পারে, যেরকম বলবা সেরকম, ট্রায়াঙ্গেল বলো, সার্কেল বলো, যেরকম বলো সেরকম আস্তে আস্তে সে বুঝে সেটা আঁকতে শিখে। এটা কেন হচ্ছে? এটা আসলে মানে তার বিকাশটা সে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এভাবে চলে আসতেছে, সে ওইভাবেই শিখছে। যেমন যেসব শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে, মানে নির্দিষ্ট তার যে একটা নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময়ের আগেই যখন সে জন্মগ্রহণ করে, আমরা এটাকে প্রিমেচিউর বেবি বলি, অপরিপক্ব শিশু। এরা কিন্তু কি হয়, পরিণত শিশুদের থেকে সব কিছু একটু দেরিতে করে। তবে তারা দেরিতে করলেও তাদের সব মানসিক বিকাশ, শারীরিক সব কিছুই কিন্তু তারা বর্ধনে স্বাভাবিকভাবে সব আস্তে আস্তে শিখে ফেলে, রপ্ত করে ফেলে। মানে মোট কথা, মানে পরবর্তীতে স্বাভাবিক শিশুর মতোই কিন্তু তারা একই নিয়মে সব করতে পারে, একটু দেরি হলেও, এটা বোঝাচ্ছে। তারপর কি, বিকাশের ধারা সাধারণ থেকে বিশেষ দিকে ধাবিত হয়। এটা আমি তোমাদের আগেও বলছি যে কি বিশেষ দিকে, যেমন বিকাশ কী হচ্ছে, সাধারণ থেকে বিশেষ ধাবিত হয়, মানে
জন্মের সময় যতটুকু থাকতেছে জন্মের বিকাশের ক্ষেত্রে সেটা শিশুরা কী করতেছে, তখন অঙ্গ সঞ্চালন করতে পারে, বিশেষ মানে তার গাটা উঠাতে পারে, ঘাড় সরাতে পারে, শরীরটা দুলাতে পারে, জিনিসপত্র ধরতে পারে, এরকম একটার পর একটা আস্তে আস্তে বিশেষ দিকে সাধারণ থেকে বড় দিকে বা ছোট থেকে বড় থেকে ধাবিত হতে পারে। এটাই হচ্ছে বিশেষ ধারণ যেটা ক্রিয়া। এবং স্পষ্টভাবে যখন বাচ্চারা কথা শিখে না, তখন কিন্তু তারা আস্তে আস্তে প্রথমে ভাঙা ভাঙা কথা বলে, ওয়া বলে, তারপর আস্তে আস্তে তারা পুরোপুরি কথাটা শিখে ফেলে। তো প্রথম অবস্থায় কী করে, আধো আধো একটা একটা করে ভাঙা ভাঙা কথা বলে, তাই না? সেটাই। তারপর কি, সকল বিকাশ চলমান, বিকাশটা চলমান গতিতে চলতে থাকে, কোথাও মানে থেকে থামে না, একটার পর একটা পর হয়। শিশুর বিকাশ এবং বর্ধন আমরা জানি যে গতিময়। একদম জন্মের পর থেকে শিশুর মানসিক শারীরিক বর্ধন বিকাশ সব কিছুই ঘটতে থাকে আমরা জানি। বয়স বাড়ার সাথে সাথে শিশুর বর্ধনগুলোও কিন্তু বাড়তে থাকে, যেমন প্রাক শৈশবকাল, শৈশবকাল, বয়ঃসন্ধিক্ষণকাল ইত্যাদি। এই পরে একের পর এক সে যখন বাড়তে থাকে তার আস্তে আস্তে কিন্তু ক্রমান্বয়ে মানে শৈশবের সাথে 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 বয়ঃসন্ধিক্ষণ যাচ্ছে না, শৈশবের পরে প্রাক শৈশবের পরে শৈশবকাল, তারপর বয়ঃসন্ধিক্ষণ, এইভাবে ধাপে ধাপে কিন্তু সে যাচ্ছে একের পর এক। শারীরিক অবস্থার সাথেও তার মানসিক অবস্থারও কিন্তু পরিবর্তন আসে। প্রত্যেক শিশুর মধ্যে একটা স্বতন্ত্র ধারা বা গতি অব্যাহত থাকে, সবসময় একইভাবে চলে। এরপরে যেটা আসতেছে, শরীরে বিভিন্ন ভিন্ন ভিন্ন বা অংশ ভিন্ন ভিন্ন হারে বর্ধিত হয়। প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা করে হচ্ছে এক একটা, যেমন দৈহিক বর্ধনের বিভিন্ন অংশ, যেমন জন্মের সময় মাথার বর্ধনটা কী হচ্ছে, সবচেয়ে বেশি থাকে, তাই না? আমি আগেও বলছি না তোমাদের, সবচেয়ে বেশি থাকে মাথার বর্ধনটা। তারপর আস্তে আস্তে আমাদের কাছে মনে হয় যে হাতের গঠন, পায়ের গঠন, এগুলো একটার পর একটা। তাই এটা ক্রমান্বয়ে ঘাড়, হাত, পা বৃদ্ধি সব তাতে হওয়ার কারণে তখন ওগুলোকে ছোটো মনে হয়। আমি একটু আগে বলছিলাম প্রথমে তোমাদের ক্লাসে। এবং অতি শৈশবের শেষে শারীরিক বর্ধন আস্তে আস্তে একটু কমে আসে, মন্থর হয়ে যায়, এবং বয়ঃসন্ধিকালে আবার সেটা খুব দ্রুত বৃদ্ধি পায়। একটা স্টেজে আসে, শৈশবকালে শারীরিক বর্ধন একটু কমে আসে, পরবর্তীতে এটা আবার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তারপরে বিভিন্ন বিকাশের মধ্যে সহ সম্পর্ক রয়েছে, যদিও কারোর মধ্যে ইন্দ্রিয়গত কোনো ত্রুটি থাকে, তাহলে সে নিয়মটা প্রকৃতিগত পরে সে পুষিয়ে নিতে পারে। যেমন শারীরিক খুদ যদি কারো থাকে, শারীরিকভাবে যদি কোনো কোনো সমস্যা থাকে, তাহলে সে কী হচ্ছে, বুদ্ধিটা কম থাকতেছে তার, যদি সে বুদ্ধি প্রতিবন্ধী হয়, তার ওগুলোকে আমরা প্রতিবন্ধী বলতে পারি। এই ধারাগুলো ক্রমে কী হচ্ছে, একটার পর একটা যারা শারীরিকভাবে আগে মানে পরিণতি লাভ করছে, শারীরিকভাবে সুস্থ আছে, তারা কিন্তু মানসিক দিক থেকেও কি একইভাবে মানসিকভাবে তার বেড়ে উঠতেছে। দুইটাই একসাথেই কাজ করতেছে, একটার সাথে একটা সম্পর্ক আছে, শারীরিক মানসিক দুটো একসাথেই। আচ্ছা, এরপর যেটা আসতেছে আমাদের 6 নম্বরে আসতেছে বিকাশ ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান। তোমাদের কিন্তু এখন আমি একসাথে করে পড়াচ্ছি, কারণ তোমাদের একটা একটা করে হবে, এইটা শেষ করে আমরা আরেকটা অধ্যায়তে যাব। আর এগুলো যেহেতু বুঝে গেছো, এগুলো তেমন কোনো অসুবিধা হবে না, সেই জন্য আমি আজকে একসাথে সব শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যেসব শিশুর বিকাশ ধারা মানে একই রকম, তবুও শিখতে শিখতে শিশু মানে কিছুটা একই রকম হয়, সবারই আমরা জানি। তারপর কিন্তু বাচ্চাদের মধ্যে পার্থক্য কিছুটা আমরা লক্ষ্য করতে পারি, সবাই একরকম না। অনেক সময় দেখবা একই বয়সের শিশু একই ইয়েতে দেখা যাচ্ছে কারোর শারীরিকভাবে একটু সুখ না, কেউ শারীরিক, কারোর মানসিক বুদ্ধি কম, মানে একই বয়সে কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। প্রত্যেক শিশুর বিকাশে তার নিজস্ব ধারায় সে চলে, এবং যেমন যমজ শিশুদের বেলাও কিন্তু একই রকম পার্থক্য দেখা যায়। দুইটা বাচ্চা যমজরাও কিন্তু একই রকমভাবেই চলে, একজনটা দেখে একজন করে না, ওরা নিজস্ব ওদের মতো চলে। প্রত্যেক শিশুরই পৃথক সত্তা আছে, ক্রমবিকাশের ক্ষেত্রে সাধারণ নীতি অনুসরণ করে তার প্রত্যেকটা নিয়ম। এবং এই ব্যক্তি স্বাতন্ত্র্যের কারণগুলো বংশগত পরিবেশের থেকে আসতেছে। এটি প্রত্যেকের ব্যক্তিগতভাবে যেগুলো এগুলো কিন্তু ধারাবাহিকভাবে বংশানুক্রমে জেনেটিকভাবেই তারা পেয়ে আসতেছে, ওইভাবেই জিনিসটাকে করে থাকে।
এবং প্রত্যেক শিশুর মধ্যে স্বতন্ত্র মানে আলাদা হলেও শিশুর বিকাশের যেই ধারাটা আছে অপরিবর্তিত থাকে। যেমন শিশুদের ছোটোবেলায় লম্বা হওয়ার প্রবণতা দেখা যায়, আবার কোনো বয়সে দেখা যায় যে মোটা হয়ে যাচ্ছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে যে বুদ্ধি কম হচ্ছে, বুদ্ধিমান বা ক্ষীণ বুদ্ধি, আবার বেশি বুদ্ধি, এরকম প্রত্যেকটাই কিন্তু এগুলো আমাদের জেনেটিক ওয়েতে আসতেছে। বুদ্ধিমান বা ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুদের বেলায় মানসিক বিকাশের আর একটা পরিবর্তন আসে, একটা সময় পরিবর্তন আসবে। হ্যাঁ, সে সব শিশুই কিন্তু একরকম হয় না, প্রত্যেকের আলাদা আলাদা। তো এইভাবে আমাদের বিকাশের স্বতন্ত্রতা বোঝা যায়। তো শিশু যদি একই রকম প্রতিক্রিয়া করে, মানে একইভাবে সবাই একই রকম করবে, সেটা আমরা আশা করতে পারি না। আমার বাসায় যদি যমজ বাচ্চা থাকে, দুইটা একই রকম, দুজনে যে একইভাবে সব কিছু করবে সেটাও না, প্রত্যেকের আলাদা আলাদা ব্যক্তি স্বাতন্ত্র্য আছে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে, বিকাশের নমুনায় কতগুলো ধাপ বা পর্যায় আছে। কি কি ধাপগুলো আছে? জন্মের পর থেকে আমরা জানতেছি যে পরিণতি লাভ করার সময়কে বয়স বৈশিষ্ট্য ভিত্তিতে কতগুলো ব্যক্তিগত ধাপ পার হয়, প্রত্যেকটা ধাপে ধাপে সে আসতেছে, প্রত্যেকটা ধাপে এগুলা ভাগ করা হচ্ছে বৈশিষ্ট্যগুলোকে, এবং প্রত্যেক ধাপেই যেন নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন এবং কাজগুলোও সে আলাদা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। মনোবিজ্ঞানীরা এগুলো সম্পর্কে কয়েকটি জন্ম থেকে একদম বয়স সন্ধিক্ষণ পর্যন্ত এই বয়সগুলোকে কতগুলো ভাগে ভাগ করছে, জন্ম থেকে একদম বয়স সন্ধিক্ষণকাল পর্যন্ত। কীরকম? গর্ভাবস্থা থেকে একদম জন্ম পর্যন্ত, এটা তোমাদের আমি বলছিলাম না, মাতৃগর্ভে শিশু বৃদ্ধির ধাপ পড়বা, এইটা এখানে আসতেছে মাতৃগর্ভে শিশু বৃদ্ধির ধাপ। কতদিন সময়? 270 দিন থেকে 280 দিন মাতৃগর্ভে অবস্থান করে। হ্যাঁ, এটাকে আমরা গর্ভধারণ অবস্থা বলতে পারি। আচ্ছা, ভূমিষ্ঠ হওয়ার পর, এটাকে আতুরঘর বলে থাকি। যেসব শিশু অসহায় অবস্থায় মায়ের উপর নির্ভরশীল থাকে, হ্যাঁ, তার প্রধান কাজ হলো পরিবেশের সাথে খাপ খাওয়ানো। একটা শিশু জন্মের আগে মায়ের কাছে এক পরিবেশে ছিল, জন্মের পর সে আবার একটা পরিবেশ আছে, এই পরিবেশটার সাথে তাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাকে কী হচ্ছে, চেষ্টা করতে হয় এরকম আর কি। তারপর আসতেছে কি প্রাক শৈশবকাল, জন্মের পর থেকে 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত, এটাকে আমরা প্রাক শৈশবকাল বলতে পারি। তোমরা কিন্তু এই বয়সগুলা খেয়াল রাখবা। যেমন এই সময় শিশুদের 6 মাস থেকে বুদ্ধির বিকাশ দ্বিগুণ হয়। শিশুরা বেশ স্বাভাবিকভাবে তার বুদ্ধির বিকাশ খুব দ্রুত বাড়ে, এবং ফলে সে হামাগুড়ি দিতে শিখে, হাঁটতে শিখে, আদালত কথা বলতে শিখে সব। তারপর এই বয়সগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবা। বয়সগুলো কি? এই প্রাক শৈশবকালে হচ্ছে 2 সপ্তাহ থেকে 2 বছর, আর শৈশবকালের সময় হচ্ছে 2 সপ্তাহ থেকে বয়স সন্ধিকাল পর্যন্ত, একদম 12-13 বছর পর্যন্ত। এগুলো হচ্ছে শৈশবকাল। আর প্রাথমিক শৈশবকাল হচ্ছে 2 থেকে 5 বছর, এটাকে প্রাথমিক শৈশবকাল বলে। আচ্ছা, এই সময় চেঞ্জ আসে, শারীরিকভাবে চেঞ্জ আসে, তারপর খুব দ্রুত বৃদ্ধিটা হয়, দৈহিক বৃদ্ধিটা বেশি হয়, স্নায়ুতন্ত্র দ্রুত বিকাশ হয়ে থাকে। আচ্ছা, প্রারম্ভিক শৈশবকাল হচ্ছে 6 থেকে 11 বছর। আমাদের প্রাথমিক শৈশবকাল হচ্ছে 2 থেকে 5 বছর, আর প্রান্তীয় শৈশবকাল হচ্ছে 6 থেকে 11 বছর। এই বয়সে শিশুদেরও দৈহিক, মানসিক, শারীরিক দ্রুত বৃদ্ধি পায়, এবং তারা মাংসপেশির বিকাশগুলো চেঞ্জ হয়, হ্যাঁ, বিকাশের দ্রুত হয়, এবং বিভিন্ন রকম খেলাধুলায় তারা অংশগ্রহণ করতে পারে, শিখে ফেলে। তারপর আসতেছে বয়ঃসন্ধিকাল, 11 থেকে 15 বছর। এই সময় শারীরিক, মানসিক বিকাশ সব কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। শারীরিকভাবে, মানসিকভাবে পরিবর্তন যখন আসে, তখন তারা কি হয়, নিজের মধ্যে একটা দ্বন্দ্বের সম্মুখীন হয়। কোনটা এখানে বাবা মার সঙ্গে মতবিরোধ হয়, বন্ধুবান্ধব সব পরিবেশে তারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। যে কোনো জায়গায় তাদের মধ্যে একটা আতঙ্কে থাকে, একটা দ্বিধার মধ্যে থাকে। আচ্ছা, তারা শিশু উৎকণ্ঠা, নিরাপত্তাহীনতা যদি ভুগে, তাহলে তাদের কি মানসিকভাবে তারা বড় হতে পারে না, এবং একটা খারাপ যে কোনো পরিবেশে তারা খাপ খাওয়াতে পারবে না। ঠিক আছে? সেই জন্য এই বয়সের সন্তানদের মানসিক, শারীরিক বৃদ্ধিটা যেন ঠিকমতো হয়, সুষ্ঠু পরিবেশ পায়, সেইভাবে যেন তারা বেড়ে উঠতে পারে, সেদিকে প্রত্যেক বাবা মারই খেয়াল করতে হবে।
তারপর আস্তে আস্তে বিকাশের 3টি পর্যায়ে কতগুলো সামাজিক প্রত্যাশা থাকে। হ্যাঁ, এই 3টে পর্যায়ে কতগুলো সামাজিক বিকাশের কাজ বলতে বোঝায় কি, শিশুর শারীরিক, মানসিক, সামাজিক উন্নয়নমূলক কাজ। এই কাজগুলো হচ্ছে তার আচরণ প্রতিক্রিয়া, যা শিশু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে সব কিছু ঠিকমতো করতে পারে, শিখে। যদি কোনো শিশু এইগুলো শিখতে না পারে, তার কোনো রকম প্রতিক্রিয়া সুষ্ঠুভাবে না হয়, তাহলে কী হয়, তার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সে সবসময় দুঃখ কষ্টের মধ্যে বড় হতে থাকে। এবং পরবর্তী সময়ে কিন্তু কী হচ্ছে, সে প্রতিক্রিয়া করা হয় দুঃসাধ্য হয়ে, যে কোনো কিছু প্রতিক্রিয়া করতে পারে না সে, তার জন্য কষ্টকর হয়ে যায়। বিকাশের প্রতিটি পর্যায়ে বিপত্তির আশঙ্কা বিদ্যমান। এই সময়টাতে সব সময় একটা ভয়ের থাকে, বাধাগ্রস্ত বা বিপদ আসার, প্রত্যেকের বিপদের আশঙ্কা থাকে বেশি, কারণ শারীরিকভাবে, মানসিকভাবে, পারিপার্শ্বিক যে কোনো ক্ষেত্রে তার উপরে প্রভাব ফেলে তখন এই বয়সটাতে। এবং যখন শিশু নির্দিষ্ট সময় বিকাশমূলক কাজগুলো অর্জন করতে পারে, সক্ষম হয়, তখনই কিন্তু সে সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে, সম্পূর্ণ করতে পারে, সুষ্ঠুভাবে কাজটাও সে সম্পন্ন করতে পারবে। কিন্তু যদি সে এই সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে না পারে, তাহলে কিন্তু তার মধ্যে কী হচ্ছে, এই বিকাশমূলক কাজটা ধারাবাহিকভাবে হবে না, এবং সে কী হবে, তার জীবনে একটা বিপত্তির সম্ভাবনা থেকে দেয়, বাধা আসে। সেই জন্য এই বয়সে একটা বিপত্তির আশঙ্কা যাতে না থাকে, এই যে বয়সে ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়, হ্যাঁ, ফ্রাস্ট্রেশন আছে বা এর কারণে আসে, এগুলোর দিকে সব দিকে খেয়াল করতে হবে। বিকাশের বিভিন্ন পর্যায়ে সুখের অনুভূতিগুলো এক এক রকম হয়। এই পর্যায়ে কীরকম অনুভূতিগুলো বিশ্লেষণ করে দেখা যায় 3টে, যেমন গ্রহণযোগ্য বা স্বীকৃতি। তুমি যে কোনো কাজ করলো, বাচ্চাটা এটাকে একটা স্বীকৃতি দেওয়া, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করা, যে ভালো স্বীকৃতি, ভালো হয়েছে। আবার আদর বা স্নেহ মমতা দিয়েও এটা তাকে তার আনন্দটাকে, তার সুখটাকে, অনুভূতি প্রকাশ করতে পারে। এছাড়াও ব্যক্তিগত সামাজিক আয়োজনের উপর সুখ ও অসুখী ভাব নির্ভর করে, সেজন্য তাকে সবসময় আদর স্নেহ দিয়ে দিতে হবে। আচ্ছা, সুখী শিশু স্বাস্থ্যবান ও শক্তিশালী হয়। অসুখী মনোভাব সুস্থ ব্যাহত হয়, শিশু দুর্বল থাকে। সুখী শিশুরা তাদের শক্তিকে সৃজনশীল কাজে ব্যয় করে, অসুখী শিশুরা সেটা পারে না। সুখী শিশুরা চেহারায় লাবণ্য ফুটে ওঠে, কিন্তু অসুখী শিশুদের, যারা সুখে থাকে না, তাদের মধ্যে সব কষ্টে থাকে, তাদের মধ্যে সবসময় বিষণ্ণতার ভাব লক্ষ্য করা যায়। সুখী শিশুরা যারা সবসময় কী হচ্ছে, সব সমস্যার সমাধান করতে চেষ্টা করে, আর যারা অসুখী তারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না, হতাশায় ভুগে। এবং সুখের অনুভূতি শিশুকে কর্মপ্রেরণা, উদ্দীপনা যোগায়, এবং অন্যদিকে অসুখী শিশুর প্রেরণাকে নষ্ট করে দেয়। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে সুখের অনুভূতিটা কীরকম, অসুখের অনুভূতিটা কীরকম, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের এখন শিশুর বিকাশের যে নীতিমালাগুলো ছিল, আমরা এগুলো শেষ করে ফেললাম, বিকাশের নীতিগুলো 10টা। এগুলো আমরা শেষ করে ফেলছি। আমরা আগামীতে আর যেটা বাকি আছে ওগুলোতে যাব, তবে আমাদের এই 10টা পর্যায় ভালো করে পড়তে হবে। শিশু বিকাশের নীতিমালা 10টা। এটা মনে থাকবে? ঠিক আছে, তাহলে আজকে আমি এটা দিলাম, পরবর্তী আমরা যেটা আছে সে যাব। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।